খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে চতুর্থ দিনেও তীব্র বিক্ষোভ, বিশাল বাহিনী মোতায়েন, ইউনূস সরকারের বিরুদ্ধে রাস্তায় জনগণ। ভারতে কি আবার লকডাউন আসছে? বাড়ছে করোনা কেস, জানুন সরকারের পরিকল্পনা। আমাকে গুলি মেরে কবর দিয়ে দাও, কেঁদে বললেন হাসিনা। এবার কি তৃণমূলকে ধাক্কা দিয়ে ফের বিজেপিতে জন বাড়লা? চরম অস্বস্তিতে ঘাসফুল। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি, ভাসবে দুই বঙ্গের এই সব জেলা। নতুন সরকার গড়তে প্রস্তুত 44 জন বিধায়ক। সৌদি আরবে চাঁদ দেখা গেছে, হজ ও বকরি ঈদ 2025-এর তারিখ ঘোষিত। বৃহস্পতিবার আবার হবে মক ড্রিল, কোন কোন রাজ্যে জানুন। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মঙ্গলবার চতুর্থ দিনের মতো বাংলাদেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। নতুন চাকরি আইন প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের আন্দোলন তীব্রতর হয়েছে, যার কারণে সরকার রাজধানী ঢাকার সচিবালয়ে আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশের বিশেষ অস্ত্র ও কৌশল ইউনিট এবং অভিজাত অপরাধ দমন বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সচিবালয় কমপ্লেক্সের প্রবেশপথে মোতায়েন করা হয়েছে। এই সচিবালয়টি সেই জায়গায় যেখানে বাংলাদেশের বেশিরভাগ মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ সরকারি অফিস পরিচালিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সচিবালয় এবং এর আশেপাশের এলাকায় যে কোনো ধরনের সমাবেশ এবং জনসভা নিষিদ্ধ করেছে। সাংবাদিক এবং সাধারণ নাগরিকদেরও সচিবালয় কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রাতে আবারও করোনার নতুন ঢেউ শুরু হয়েছে এবং সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নতুন রোগীর সংখ্যা সামনে আসছে এবং দুর্ভাগ্যবশত কিছু রাজ্যে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এই নতুন বৃদ্ধি উদ্বেগ সৃষ্টি করেছে এই কঠোর লকডাউনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছে। ওমিক্রনের নতুন উপভেরিয়েন্ট JN1 এবং JF-LF7 ভারতের আবির্ভূত হলেও বিশেষজ্ঞদের মতে এগুলি ততটা মারাত্মক নয় এবং আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমণের তীব্রতা কম দেখা যাচ্ছে, তবে ক্রমবর্ধমান সংখ্যা সরকারের সতর্কতা বাড়িয়েছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। লকডাউন সাধারণত যে কোনো সরকারের জন্য শেষ অস্ত্র, যা তখনই প্রয়োগ করা হয় যখন সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মৃত্যুর হার অসহনীয়ভাবে বেড়ে যায়। এমন চরম পদক্ষেপের আগে সাধারণত বিভিন্ন সতর্কতা এবং বিধিনিষেধ আরোপ করা হয়, যার মধ্যে বাধ্যতামূলক মাস্ক পরা, জনসমাগমে নিষেধাজ্ঞা বা সীমিত সময়ের জন্য বাজার বন্ধ রাখা অন্তর্ভুক্ত। সরকার বর্তমানে লকডাউনের কোনো পরিকল্পনা করছে না, তবে পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় তরঙ্গের তুলনায় এখন ব্যাপক টিকাকরণ এবং বুস্টার ডোজের কারণে মানুষের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমান ভেরিয়েন্টগুলি কম বিপজ্জনক। ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব হলো কোভিড-19 প্রোটোকল মেনে চলা, মাস্ক পরা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলা, যাতে আমরা নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। 2024 সালে সারা বাংলাদেশ জুড়ে শুরু হয় হাসিনার সরকার বিরোধী আন্দোলন। সেই বিক্ষোভের পর তাকে পদত্যাগ করতে হয় তড়িঘড়ি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়। তবে এখন জানা গেছে বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী মোহাম্মদ তালুজ ইসলাম আদালতে শুনানির সময় শেখ হাসিনাকে নিয়ে একটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, 5ই আগস্ট 2024 সালে যখন আন্দোলনকারীরা বঙ্গভবনের দিকে এগিয়ে আসার সময় সেনাকর্তারা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন। তখন শেখ হাসিনা বলেন, আমাকে গুলি মারো এবং বঙ্গভবনে দাফন করো। এটি ছিল পদত্যাগের আগে শেখ হাসিনার শেষ কথা
এরপর তিনি ভারতে আশ্রয় নেন। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তৃণমূল বেশ খুশি ছিল তাকে দলে নিয়ে। উত্তরবঙ্গের সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা করেছিল শাসক দল, কিন্তু তৃণমূলে যোগদান করার পরেই সেই জন বার্লা এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যার ফলে তৃণমূল থেকে শুরু করে বিজেপি দুই দলেরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। দুই দলেই আশঙ্কা তৈরি হয়েছে যে জন বার্লার এরকম পদক্ষেপ কোনো দলের ক্ষেত্রে ধাক্কা আসতে চলেছে। বিশেষ সূত্র মারফত খবর, সোমবার বিজেপির মেটেলি সমতল মণ্ডলের সহসভাপতি মেহবুব আলমের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া জন বার্লা, যেখানে দীর্ঘক্ষণ তাদের মধ্যে কথা হয়েছে বলে খবর। কিন্তু কী কারণে বিজেপি ত্যাগ করার পর বিজেপিরই একজন পদাধিকারীর বাড়িতে চলে গেলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা? তাহলে কি তিনি বিজেপির ঘর ভাঙার চেষ্টা করছেন, নাকি নিজে আবার বিজেপিতে যাওয়ার জন্য লাইন তৈরির চেষ্টা করছেন? মেঘলা আকাশ, মাঝে মধ্যেই নেমে আসছে বৃষ্টি। এই বৃষ্টি এখনও পিছু ছাড়ছে না। আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টি বা অতিবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সবে মিলিয়ে আকাশ থাকবে মূলত মেঘলা, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। পার্বত্য এলাকার কোনো কোনো স্থানে ধস নামতে পারে। শহর এলাকায় জল জমবে। নিচু এলাকায় বন্যার আশঙ্কা। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি হতে পারে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী 3 দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস 10 জেলাতে। উত্তর ও দক্ষিণ 24, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বা প্রবল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 7 জেলাতে। এগুলি হলো পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলি। এই জেলাগুলিতে শুক্রবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি সব জেলাতে 70 থেকে 110 মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। মণিপুরে 44 জন বিধায়ক নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত বলে বুধবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে বৈঠকের পর দাবি করলেন বিজেপি বিধায়ক থোকচম রাধেশ্যাম সিং। খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাধেশ্যাম সিং সহ 9 জন বিধায়ক। তিনি বলেন, 44 জন বিধায়ক মানুষের ইচ্ছায় সরকার গঠন করতে প্রস্তুত। আমরা বিষয়টি রাজ্যপালকে জানিয়েছি। এই সমস্যার সমাধান কি হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। রাজ্যপাল আমাদের বক্তব্য নোট করেছেন এবং জনগণের সর্বোত্তম স্বার্থে পদক্ষেপ নেবেন। সরকার গঠনের দাবি জানালে তিনি বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আমরা যে প্রস্তুত তা জানাতে সরকার গঠনের দাবি করার সামিল। স্পিকার সত্যব্রত পৃথকভাবে এবং যৌথভাবে 44 জন বিধায়কের সাথে দেখা করেছেন। নতুন সরকার গঠনের বিরোধিতা করে এমন কেউ নেই। তিনি বলেন, মানুষ অনেক কষ্টে আছে। আগের মেয়াদে কোভিডের কারণে 2 বছর নষ্ট হয়েছিল এবং এই মেয়াদে সংঘাতের কারণে আরও 2 বছর নষ্ট হয়েছে। সৌদি আরবে জুলহিজ্জার মাসের অর্ধচন্দ্র দেখা যাওয়ার বিশ্বজুড়ে মুসলমানদের জন্য পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। 1446 হিজরি সনের এই গুরুত্বপূর্ণ মাসের সূচনা হয়েছে, যা ইসলামের আধ্যাত্মিক শীর্ষ মুহূর্তের প্রতিনিধিত্ব করে। 2025 সালে হজ 4ই জুন শুরু হবে। আরাফা হিসাব পালিত হবে 5ই জুন এবং ঈদুল আজহা বা বকরি ঈদ উদযাপিত হবে 6ই জুন। দিন কয়েক আগে ভারত পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ দেখেছে দেশের জনগণ।
সীমান্তে মুহুর্মুহু গুলি চলেছে। ড্রোন মিসাইল দিয়েও হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। প্রতিটা হামলায় প্রতিহত করেছে ভারত। তবে সীমান্তে বিপদ এখনও কমেনি। কেন্দ্রের তরফে এলো বড় আপডেট। আবার হতে চলেছে মক ড্রিল। জানা গিয়েছে ফের একবার মক ড্রিল হতে চলেছে। পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মক ড্রিল হবে। তালিকায় রয়েছে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর। এইসব জেলাগুলিতে মক ড্রিল হবে। এই সময় মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পরই মক ড্রিল হয়েছিল। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পরদিনই গত 8ই মে দেশের বিভিন্ন রাজ্যে মক ড্রিল হয়েছিল। যুদ্ধ বা সংকটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে সতর্ক ও সুরক্ষিত থাকবেন তাই শেখানো হয়েছিল। সাইরেন বাজলে সতর্ক হয়ে যাওয়া, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, লাইট অফ করে দেওয়ার মতো কাজ করতে বলা হয়েছিল। প্রসঙ্গত, পেহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব ছিল অপারেশন সিঁদুর। 22 জন পর্যটককে নৃশংসভাবে হত্যার জবাবে 7ই মের মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা।